ওকে। আমার স্ক্রিন কি ভিজিবল আছে এখন? জি স্যার। হ্যাঁ, ওকে। তো দেখেন, আপনাদের হচ্ছে যে স্টেপস গুলো ছিল, ঠিক আছে, যে আমরা ইনিশিয়ালি আমাদের যে কাজই আমরা আসলে করতে যাই বা করতে চাই, আমাদের ইনিশিয়ালি একটা রিসোর্স দরকার, একটা ডেটা সেট অথবা একটা কর্পাস দরকার। তো এটা কিভাবে করতে হয় বা এটার কি কি প্রসেস আছে, হ্যাঁ, ক্রলার ডিজাইন থেকে শুরু করে নিয়ে ডেটা কালেকশন, বড় করা ডেটা, তারপরে ওর সব ক্যারেক্টারিস্টিক্স গুলো ঠিক রেখে কিভাবে একটা লার্জ কর্পাস করতে হয়। তো ওইটা ইনিশিয়ালি করার পরে তারপরে ওই যে ডেটা সেট আমরা তৈরি করি তার ভিতরে অনেক, তারপরেও ডেটা সেট আমরা তৈরি করার পরেও বিভিন্ন রকমের রিডান্ডেন্সি সহ অনেক কিছু থেকে যায়, ওইগুলাকে আমরা কিভাবে আহ, আরো কিছুটা রিমুভ করে ডেটাকে, আরো ডেটা সেটটাকে বা কর্পাসটাকে আরো মানে রিফ্রেশ কিভাবে করতে পারি, তার জন্য আমরা কিছু স্টেপস দেখছিলাম, যেগুলো ছিল ডেটা প্রি প্রসেসিং এর কিছু স্টেপস। তো প্রি প্রসেসিং করার পরে ডেটার কিন্তু অনেক কিছু পরিবর্তন হয়, তাই না? যেমন আমরা অনেক কিছু রিমুভ করি, অনেক কিছু বাদ দেই। হ্যাঁ, কিছু আছে আমাদের, আহ কিছু অ্যানালাইসিস আছে যেগুলো হচ্ছে ওয়ার্ড লেভেলের অ্যানালাইসিস। তো ওয়ার্ড লেভেলে কিছু কাজ করে আমরা কিছু জিনিসকে রিমুভ করি, কিছু জিনিস বাদ দেই। হ্যাঁ, যেমন আমরা স্টপ ওয়ার্ডকে জেনারেলি রিমুভ করি, তবে কখনো কখনো স্টপ ওয়ার্ডকে রেখেও দেই। এটা ডিপেন্ড করে। আবার আমরা ওই যে স্টেমিং অ্যাপ্লাই করতে পারি, লেমাটাইজেশন অ্যাপ্লাই করতে পারি, কোন কোন অ্যাপ্লিকেশনের জন্য এগুলো আপনি স্কিপও করতে পারেন, তবে ইন জেনারেল এগুলো আমরা জেনারেলি করে থাকি। হ্যাঁ, তারপরে হচ্ছে আমরা যে ক্লিনিং করে থাকি। তো এই স্টেপস গুলো সবই হচ্ছে প্রি প্রসেসিং এর ভিতরে যায়। তো এই যে ডেটা প্রি প্রসেসিং এর করার আহ, পরে আমাদের কিন্তু ইনিশিয়ালি যে কর্পাস থাকে, দেখেন সেটা কিন্তু অনেকটা রিডিউস হয়ে যায় সাইজটা। তো রিডিউস হয়ে যাওয়ার পরে এইবার এই যে ডেটা আছে, এই ডেটা কিন্তু স্টিল আমাদের কাছে যদি টেক্সট ডেটা থাকে তাহলে কিন্তু এটা এখনো আমাদের সরাসরি প্রসেসেবল না। কেন প্রসেসেবল না? কারণ হচ্ছে আমরা যদি মডেলের কথা চিন্তা করি, যে আমরা যদি একটা মডেল বানাইতে চাই, তা সেক্ষেত্রে মডেলকে কিন্তু আসলে যে কোনো মডেল সে কিন্তু নিউমেরিক ডেটা ছাড়া কিন্তু কাজ করতে পারে না। তো আমরা যতই প্রি প্রসেসিং করছি বা আদার্স যা কিছুই করেছি না কেন, আমাদের ডেটা তো আইদার, আমরা যদি টেক্সটের কথা বলি তাহলে এখনো টেক্সটে আছে, অথবা হয়তো আমরা যদি ভয়েসের কথা বলি তাহলে কিন্তু ওই যে সিগন্যাল অবস্থায় আছে। তার মানে সাম মেকানিজম আমাদের মাঝখানে থাকতে হবে, একটা ইন্টারমিডিয়েটরি থাকতে হবে, যার কাজ হবে যে এই যে আমাদের প্রি প্রসেস ডেটাকে ওইখান থেকে আহ ডেটার একটা নিউমেরিক ফরমেশন তৈরি করে দিবে। তো এই যে মাঝখানের যে ইন্টারমিডিয়েটরি যেটা, যে স্টেপটা, এটাকে আমরা বলি কোথাও কোথাও ফিচার ইঞ্জিনিয়ারিং বলি, কোথাও কোথাও ফিচার এক্সট্রাকশন বলি। আপনারা ফিচার শব্দটার সাথে নিশ্চয়ই সবাই পরিচিত পরিচিত থাকার কথা। আপনারা সবাই অনেকেই এর আগে থিসিস করেছেন বা অনেকে এখন থিসিস কন্ডাক্ট করান, সো ফিচার সম্পর্কে আপনাদের একটা অবশ্যই সম্যক একটা জ্ঞান ধারণা এগুলো আছে। তো এগুলো নিয়ে আমি হয়তো খুব বেশি বলছি না, তবে আমাদের এখানে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে আমাদের কাছে এখন প্রি প্রসেসড ডেটা আছে। তো প্রি প্রসেসড অবস্থায় থাকার পরেও এখনো স্টিল ডেটা টেক্সট অবস্থায় আছে, অথবা ওইটা কি বলবো যে সেই ভয়েস অবস্থায় আছে। তো এখন আমাদের কাজ হচ্ছে এইটাকে কিভাবে একটা নিউমেরিক ফরম্যাটে নিয়ে যাওয়া যায়। তো এইটাকে আমরা যখন নিউমেরিক ফরম্যাটে নিয়ে যেতে চাবো বা আমরা যদি কনভার্ট করতে চাই, তাহলে এটা কিন্তু মানে খুব একটা ইজি বিষয় না। আমি যদি বলি যে টেক্সট আছে, এটাকে নাম্বার বানাই ফেলতে হবে, এটা তো খুব একটা সহজ কাজ না। তো হট এভার, সহজ কাজ হওয়ার দরকার নাই, কিন্তু এই যে মাঝখানে যে এই কাজটা করবে বা যে প্রসেসটার মাধ্যমে এটা হবে, এটাকে আমরা বলতেছি ফিচার এক্সট্রাকশন অথবা ফিচার ইঞ্জিনিয়ারিং, যেটাই বলেন। তো এটার বিভিন্ন রকমের মেথড বা বিভিন্ন রকমের ট্রেডিশনাল মেথড আছে, কিছু অ্যাডভান্স মেথড আছে। তো আমরা আস্তে আস্তে এলাবোরেশনের দিকে যাব, গেলে আপনারা বুঝতে পারবেন যে এগুলার মিনিং গুলো আসলে কি। তো এইটা হচ্ছে আমরা প্রথম দিন কিন্তু এটা দেখাইছিলাম। সো দেখালেও এইটা আমাদের আসলে থ্রু আউট দিস কোর্স আমরা বারবার এখানে আসবো যে আমরা আসলে কি করছি। তো এখন আমরা পার্টিকুলারলি ফিচার এক্সট্রাকশন ওইখানে চলে যাব আর কি। তো তো আপনারা কি দেখতে পাচ্ছেন এখন?
ওকে। জি তো স্যার। আহ, তাহলে আমরা এই যে ফিচার এক্সট্রাকশনটা কিন্তু আপনারা মানে বুঝতে পারার কথা অলরেডি, যে এটা কিন্তু ইজি না, তাই না? ফিচার এক্সট্রাক্ট করা এটা কিন্তু ইজি কোনো বিষয় না, কারণ আপনি টেক্সটকে কিভাবে নাম্বার বানাবেন, আবার নাম্বার ছাড়া আপনার মেশিন দিয়ে আপনি কোনো কাজ করতে পারবেন না। ধরেন আমাদের মেশিন আসলে নিউমেরিক, আমাদের মেশিনে যত কাজই আমরা করি না কেন, হটেভার আমাদের মেশিন যত ইন্টেলিজেন্ট কাজ করুক আর যাই করুক না কেন, এন্ড অফ দা পার্টে গিয়ে সে অবশ্যই অবশ্যই তার কাছে নাম নিউমেরিক রিপ্রেজেন্টেশনই থাকে। উইদাউট নাম্বার আমাদের কোনো অ্যালগোরিদমই কাজ করতে পারে না। ঠিক আছে, উপর দিয়ে আমরা অন্য মানে যে ল্যাঙ্গুয়েজে যেভাবেই ওটাকে রিপ্রেজেন্ট করি না কেন, আলটিমেটলি কিন্তু ভিতরে ভিতরে এটার কিন্তু একটা নিউমেরিক রিপ্রেজেন্টেশন হয়ে যায়। ঠিক আছে, তো এইটা কিভাবে আসে? তো আজকের আমাদের টপিক হচ্ছে এটাই, ফিচার এক্সট্রাকশন, তো ফিচার ইঞ্জিনিয়ারিং যেটাই বলেন। তো ধরেন যে আমাদের এটা আমরা মনে হয় যে ইনিশিয়ালি এটা বুঝছি যে আসলে মানে এই ফিচার এক্সট্রাকশনটা আসলে কি। ওটা হচ্ছে আমার সেই মাঝখানের যে স্টেপটা, যে আমাদের যে ডেটাটা আছে, যে প্রি প্রসেসড ডেটাটা আছে, ওইখান থেকে আমাদের মূল কাজ হচ্ছে যে ধরেন আমি কোন একটা অ্যাপ্লিকেশন তৈরি করব, তো আমি একটা মডেল বিল্ড করব, এটা হচ্ছে আমার অ্যাকচুয়াল কাজ। তো ওইটা করার আগে আমি যদি ফিচার এক্সট্রাকশন না করি, আমি কিন্তু এটা করতে পারবো না, কারণ আমার নিউমেরিক রিপ্রেজেন্টেশন ছাড়া আপনি কোনো মডেল তৈরি করতে পারবেন না। তো এটাই হচ্ছে বিষয়। তো এইটা কিভাবে হবে, তো এই যে প্রি প্রসেস ডেটা থেকে কিভাবে ওই নিউমেরিক ফর্মে ডেটাকে আমি নিউমেরিক ফর্মে নিয়ে যাব, তো এই যে প্রসেসটা এটাকেই বলা হয় মূলত ফিচার এক্সট্রাকশন। তো এখন এবং এটা আসলে এইখানে কিন্তু আমাকে কিছু কিছু কোশ্চেনের অ্যান্সার আমাকে খুঁজতে হবে। যে ইনিশিয়ালি হচ্ছে যে যেটা আমি বলছি, প্রথম কোশ্চেনের অ্যান্সার আমি অলরেডি বলছি আসলে এটা কি যে ফিচার এক্সট্রাকশন ফ্রম টেক্সট এটা কি। সো সেকেন্ড আমাদের জানতে হবে হোয়াই ডু উই নিড ইট, আমার মনে হয় এটাও আমি বলছি। তারপরে হচ্ছে 3 নাম্বার, হোয়াই ইজ ইট ডিফিকাল্ট। তারপরে জানতে হবে যে হোয়াট আর দ্য টেকনিক্স। তো এইগুলো হচ্ছে আমাদের জানতে হবে। তো আমার মনে হয় যে ফিচার এক্সট্রাকশন ফ্রম টেক্সট এটা আমরা মনে হয় বুঝতে পারছি, যে ইফ উই হ্যাভ textual data, the data we cannot feed to any machine learning algorithm because the machine learning algorithm doesn't understand টেক্সট ডেটা। এটা এটা হচ্ছে গুরুত্বপূর্ণ কথা, যেটা আমি বারবার বলছি, যে আমার কোনো অ্যালগোরিদমই আসলে টেক্সট ডেটা বুঝবে না। আসলে ইট আন্ডারস্ট্যান্ডস অনলি নিউমেরিক ডেটা। দ্য প্রসেস অফ কনভার্টিং টেক্সট ডেটা ইনটু নাম্বারস ইজ কল্ড ফিচার এক্সট্রাকশন ফ্রম দ্য টেক্সট। তো এটাকে কোথাও কোথাও টেক্সট ভেক্টরাইজেশনও বলা হয়। তো এই শব্দটার সাথেও আপনারা পরিচিত হওয়ার কথা, ভেক্টর। তো ভেক্টর একটা ডাটা স্ট্রাকচার আর কি। তো টেক্সটকে ভেক্টরাইজেশন করা মানে আলটিমেটলি ওই যে তাকে মানে একটা নিউমেরিক ফর্ম দেওয়া। তো আরো যখন আমরা সামনে যাব এগুলা ভালো বুঝবেন, আমাদের সামনে বিভিন্ন রকমের ভেক্টরাইজেশনের মেথড আসবে আর কি। তো এরপরে আমাদের কোশ্চেন যদি করা হয় যে আমাদের এটা লাগবে কেন, তো অলরেডি অ্যান্সার আমরা বলছি। যেহেতু আমার মডেল বা আমাদের আমি যে অ্যালগোরিদম গুলা নিয়ে আসলে মূলত কাজ করব, তারা কেউ নাম্বার ছাড়া কাজ করতে পারবে না, তাহলে আমার এটা অবশ্যই লাগবে। এটা ছাড়া তো আমি করতে পারবো না। নিউমেরিক ফর্মে আমি কিভাবে আনবো? অবশ্যই আনতে হবে আমাকে। তো এবং আনতে গেলে আমাকে অবশ্যই ফিচার এক্সট্রাকশন করতে হবে, এই কারণে আমাদের অবশ্যই এটা দরকার। এটা ছাড়া কিন্তু আমি করতে পারবো না। দেখেন এটা কিন্তু আমরা এই যে আমরা যারা ডিপ লার্নিং এ ধরেন ইমেজ নিয়ে কাজ করেছি বা আদার্স বা অন্য কোনো ডেটা নিয়ে কাজ করেছি, দেখেন আমাদের যখন টেবুলার ফরম্যাটেড ডেটা থাকে, সে আমাদের এক্সেল শিটে কিছু কলাম আছে, ওই কলাম গুলাকে আমরা বলতাম ফিচার। ওইখানে কিন্তু ফিচার এক্সট্রাকশন বলে আসলে কিছু থাকে না আর কি। ওইখানে থাকতে পারে ফিচার সিলেকশন, এবং ফিচার সিলেকশন এবং ফিচার এক্সট্রাকশন এদের মধ্যে কিন্তু একটা ডিফারেন্স আছে। বোথ আর নট দ্য সেম। তো ফিচার সিলেকশন মানে আপনার ওইখানে কোনো কিছু করাই লাগবে না। ধরেন আপনার ওইখানে কেমন থাকে, একটা টেবুলার ফরম্যাটের ডেটাগুলাতে এক্সেল শিট বা আদার্স যে কোনো জায়গায় যে কোনো ফরম্যাটে যে ডেটাগুলো থাকে, যে কলামে ডেটাগুলো আছে, এক একটা কলামে এক একটা আমার ডেটা আছে এবং একটা টার্গেট ফিচার শেষে থাকে। তো ওইগুলাই আসলে মূলত ফিচার। তো ওইখানে আমরা জেনারেলি ফিচার এক্সট্রাকশন না, আমরা জেনারেলি ওইখানে ফিচার সিলেকশন করি, কখনো কখনো, সব সময়ও না। তো ফিচার সিলেকশন বলতে বোঝায় যে আমার ফিচার হয়তো সে আমার 20টা ফিচার আছে, আমি ওইখান থেকে কমাইতে পারি কিনা। তো ওইখান থেকে আমি আসলে কমাইতে পারি কিনা, বা কমাইতে পারলে কি হবে, আমি যে কাজটা করার চেষ্টা করতেছি আমি যদি কম ফিচারের মাধ্যমে ওই কাজটা করতে পারি, তাহলে এটা কিন্তু আরো বেশি ইফেক্টিভ। তো আপনারা এর আগে হয়তো এরকম কাজ করছেন, সেটাকে হয়তো ফিচার সিলেকশন বলা হয়েছে, কিন্তু এইটা কিন্তু নট ফিচার সিলেকশন।
এটা হচ্ছে ফিচার এক্সট্রাকশন। এবং এইটাই একটা আলাদা টেকনোলজি, মানে এইখানে আপনাকে যেটা করতে হবে যে আমাকে টেক্সটার একটা নিউমেরিক ফরমেশন আপনাকে নিয়ে আসতে হবে। টেক্সটার একটা নিউমেরিক ফরম্যাটে আপনাকে এখানে নিয়ে আসতে হবে। তো এখন এটা আপনি কিভাবে আনবেন? এটা আনতে গেলে এটা কিন্তু দেখেন, আপনারা বুঝতেই পারতেছেন এটা অবশ্যই সহজ না। এটা মাচ মোর ডিফিকাল্ট। আপনাকে যদি আমি বলি যে ঠিক আছে, আমার কাছে একটা বই আছে, এই বইতে টেক্সট লেখা আছে একদম শুরু থেকে শেষ পর্যন্ত, সে বইটাতে 1000 পেজ আছে, আপনি এটাকে নিউমেরিক ফর্মে কনভার্ট করে ফেলেন। তো এটা অবশ্যই অবশ্যই ভেরি মাচ ডিফিকাল্ট যে আপনি কিভাবে, মানে এটাকে নাম্বার বানাবেন কিভাবে, তাই না? সো আমরা একটু দেখি, যেটা এটাকে আমরা অবশ্যই বলছি এই যে থার্ড একটা কোশ্চেন থাকে যে এটা কেন ডিফিকাল্ট। আপনারা বুঝতেই পারতেছেন যে আসলে এই যে টেক্সটকে নাম্বার বানানো ইজ নট ইজি, তো অবশ্যই ডিফিকাল্ট হবে। তো এটা নিয়ে আমরা কিভাবে হ্যান্ডেল করতে পারি, তো আমরা টেকনিক্স, এক্সিস্টিং যে টেকনিক্স গুলো আছে এগুলো আমরা পড়বো, পড়ার পরে আমাদের আইডিয়া গুলো হলে তারপরে আমরা হয়তো চিন্তা করতে পারি আমরা নতুন কোনো কিছু দিতে পারি কিনা বা নতুন কোনো কিছু আনতে পারি কিনা। তো এটা অবশ্যই অবশ্যই ডিফিকাল্ট কেন, ধরেন যে এখানে আমাদের যে কথাগুলো লেখা আছে যদি দেখেন যে if we ask any NLP practitioner or data scientist, then the answer will be yes. Somewhat it is difficult. Now let us compare text feature extraction with feature extraction in other types of data. So in an image data set, image feature extraction is easy because images are already present in the form of numbers. হ্যাঁ, আপনি যারা ইমেজ নিয়ে কাজ করছেন আপনারা অবশ্যই জানেন একটা ইমেজ মানে আসলে কি, 2 ডাইমেনশনাল এর একটা অ্যারে যার মধ্যে অনেকগুলো পিক্সেল থাকবে, এবং পিক্সেল থাকা মানে তার একটা ভ্যালুও থাকে। তার মানে অলরেডি দেয়ার ইজ এ নিউমেরিক রিপ্রেজেন্টেশন সেখানে কিন্তু থাকে। কিন্তু আপনার টেক্সটে কিন্তু এরকম কোনো বিষয় নাই, এখানে টেক্সট আছে মানে শুধু টেক্সটই আছে, এখানে এর সাথে নাম্বারের কিন্তু কোনো আসলে সংযোগই নাই। তারপরেও আপনাকে ওইটাকে নাম্বারে নিয়ে যেতে হবে, তো অবশ্যই এটা আপনার জন্য অবশ্যই ডিফিকাল্টি হওয়ার কথা, এটা কিন্তু ইজি হওয়ার কথা না। If we talk about audio data, suppose emotion prediction from speech recognition. So in this, we have data in the form of waveform signals where features can be extracted over some time interval. But when we have a sentence and we want to predict its sentiment, how will you represent it in numbers? যে কোশ্চেনটা আমি বারবার বলতেছি। তো দেখি আমাদের কিছু টেকনিক্স আছে, আমরা একটু দেখি যে আসলে আমরা আসলে এটাকে একটা নিউমেরিক ফর্মে নিয়ে যেতে পারি কিনা। ধরেন আমি নিউমেরিক ফর্মে নিয়ে গেলাম, তারপরেও আমাকে চিন্তা করতে হবে আমি যে নাম্বার বানাই ফেলছি, ওকে ফাইন, তো এটা দিয়ে আসলেই আমি টেক্সটের মতো ভাব প্রকাশ করতে পারতেছি কিনা, এটা কিন্তু আপনাকে আসলে মাথায় রাখতে হবে। মানে আপনি ডেটার ভিতরের যে আপনার ক্যাপাবিলিটিস গুলা, মানে ধরেন টেক্সট ডেটা আগে যখন ছিল তার ভিতরে যে কোয়ালিটিস গুলা ছিল এইগুলা কোনোটা ডিগ্রেড না করে আপনাকে তাকে নাম্বার বানাইতে হবে, এবং দ্যাট ইজ দা পার্ট যেখানে আসলে মানে আপনাকে কনসেন্ট্রেট করেই তাকে নিউমেরিক ফর্মে নিয়ে যেতে হবে। হ্যাঁ, এখন আরো বিষয় আছে, আমরা টেক্সটের ক্ষেত্রে আমরা যখন কথা বলি বা এই যে পরপর যখন একটা কিছু শব্দ থাকে, একটা সেন্টেন্স থাকে, এখানে কিন্তু একটা শব্দের পরে আর কোন শব্দ আসতেছে, তারপরে কোন শব্দ এদের মধ্যে কিন্তু একটা রিলেশনশিপ থাকে। তো আপনি নাম্বারে কনভার্ট করার পরেও সেই রিলেশনশিপটাকে ধরে রাখতে পারতেছেন কিনা, মানে যেটাকে বলি আমি ওই যে কন্টেক্সুয়াল যে ওদের ভিতর যে রিলেশনশিপ, এই রিলেশনশিপটাকে আসলে আপনি কনভার্ট করার পরেও আসলে ওর ভিতরে দিতে পারতেছেন কিনা, এটা কিন্তু ইম্পর্টেন্ট। সো কিছু মেথড আছে যেটা হয়তো প্রত্যেকটা মেথডের কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে, অ্যাডভান্টেজ আছে, হটেভার, কিন্তু আমাদের ম্যাটার হচ্ছে যে আমরা দেখি সামহাও আমরা আসলে এটাকে একটা নিউমেরিক ফর্মে নিতে পারি কিনা, এবং তার জন্য কি কি টেকনিক্স আসলে আছে। তো ইনিশিয়ালি আমরা এখানে কিছু টেকনিক্স বলা আছে, সো আমরা এই প্রত্যেকটা টেকনিক্সই এক এক করে দেখার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আমাদের যে টেকনিক্স গুলো আছে সেগুলা ইনিশিয়ালি যেটা সেটা হচ্ছে ওয়ান হট এনকোডিং, তো তারপরে আছে হচ্ছে ব্যাগ অফ ওয়ার্ডস, তারপরে এনগ্রামস আছে, তারপরে টিএফআইডিএস আছে, তারপরে কিছু আর কাস্টম ফিচার, এটা হচ্ছে আপনার উপরে। এটা আপনি ধরেন বিল্ট ইন গুলো জানার পরে আপনি আপনার মতো করে নতুন করে একটা টেকনিক আপনি হয়তো তৈরিও করতে পারেন, ধরেন ফিচার এক্সট্রাকশনের জন্য। এটা আপনার উপরে আর কি, এটা এটা কোনো 5 নাম্বার যেটা আছে এটা কোনো ডেডিকেটেড কোনো টেকনিক না, এটা আপনি তৈরি করবেন, যেহেতু বলা হচ্ছে কাস্টম ফিচার। তো আপনি আপনার মতো করে একটা টেকনিক নতুন করে তৈরি করতে পারেন। তারপরে ধরেন যে এই যে এটা যেটা বলা হচ্ছে ওয়ার্ড টু ভেক, তো এটা হচ্ছে ওয়ার্ড টু ভেক্টর, এটা হচ্ছে একটা ওয়ার্ড এমবেডিং এর মেথড। তো এরকমের এই ওয়ার্ড টু ভেকের সাথে আসলে অনেক কিছুই আছে, ওয়ার্ড টু ভেক, ডক টু ভেক,
তো ওয়ার্ড এমবেডিং মূলত আসলে আমাদের টেকনিকটা হচ্ছে ওয়ার্ড এমবেডিং। তো ওয়ার্ড এমবেডিং এর অনেকগুলো মানে মেথড আছে। তো ইনিশিয়ালি আমরা ওয়ার্ড টু ভেক দিয়ে শুরু করব, তারপরে যদি পারি আমরা আরো কিছু টেকনিক দেখার চেষ্টা করব। তো এর পরবর্তীতে তারপরে আরো আছে, যেমন ধরেন যে বার্ট আছে। তো বার্ড দিয়েও কিন্তু এই এটা করা যায়। তো এটা আর কিভাবে করা যায়, তো এইগুলা আগে আমরা বেসিক গুলা দেখার পরে তারপরে আমরা দেখার চেষ্টা করব যে আমরা বার্ড দিয়েও কিভাবে এটা করতে পারি। তো আজকের ক্লাসে আমরা একটু এই প্রথম টেকনিকটা একটু দেখবো, যে অন হট এনকোডিং। এইটা অন হট এনকোডিং এটা একটা ফিচার। প্রথম কথা আপনাকে মনে রাখতে হবে, এটা হচ্ছে ফিচার এক্সট্রাকশনের একটা মেথড। তো এই অন হট এনকোডিং এর মাধ্যমে আমরা ফিচার এক্সট্রাকশন করতে পারবো। তো এখন কিভাবে পারবো, তো এটা করার পরে আমরা বুঝবো, বা একটা এক্সাম্পল দিয়ে আমরা এই 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 পুরা একটা প্রসেস আমরা দেখবো। দেখার পরে তো ওইটাকে আমরা দেখবো যে ওয়ার্ডকে আমরা কিভাবে নাম্বারে কনভার্ট করছি, করার পরে তারপরে ওইখান থেকে আমরা ওইভাবে চিন্তা করব। ওকে, দেখি আমরা একটু অন হট এনকোডিং নিয়ে একটু কথা বলি। তো এটা হচ্ছে আমাদের প্রথম মেথড। ধরেন এইটা হচ্ছে একেবারে প্রথম দিককার মেথড। ঠিক আছে, যে আমরা আমাদের যখনই এই কোশ্চেনটা আসছে যে আমাদের মেশিন লার্নিং মডেল আমি ফিট করব কিভাবে, আমার কাছে টেক্সট আছে। তো আহ, একদম প্রথম দিকেই এই 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 টেকনিকটা সবার প্রথমে আসে, কারণ এটা হচ্ছে অনেকটা ভেরি মাচ ইজি একটা মেথড। এবং এইটাতে আসলে যেটা করা হয় সেটা নিয়ে একটু কথা বলি। দেখেন, আমাদের এখানে একটা কর্পাস আছে। সেই কর্পাসটা কি সেটা আপনাকে এখানে বলছে। দেখেন, ধরেন যে আমাদের এখানে একটু পড়তে হবে যে অন হট এনকোডিং মিন্স কনভার্টিং দ্য ওয়ার্ডস অফ ইউর ডকুমেন্ট ইনটু এ ভি ডাইমেনশন ভেক্টর। আচ্ছা, এই যে কথাটা বলতেছে আপনি এখনই বুঝবেন না, একটু সামনে যেতে হবে। দিস টেকনিক ইজ ভেরি ইনটিউটিভ, মিন্স ইট ইজ সিম্পল অ্যান্ড ইউ ক্যান কোড ইট ইউর সেলফ। এটা ইমপ্লিমেন্ট করা খুবই ইজি, আপনি যদি একবার বুঝে যান। দিস ইজ দ্য অনলি অ্যাডভান্টেজ অফ অন হট এনকোডিং। তাহলে অন হট এনকোডিং দিয়ে আপনি ওয়ার্ডকে নাম্বারে বা টেক্সটকে নাম্বারে কনভার্ট করতে পারবেন। এবং এইটার একটাই অ্যাডভান্টেজ, সেটা হচ্ছে যে এটা করা ইজি এবং সিম্পল। তো এটা বাদ দিয়ে এটার অনেক ডিসঅ্যাডভান্টেজ আছে, সেগুলোতে আমরা পরে আসছি। লেটস সে, দেখেন, তাহলে ধরেন আমাদের একটা কর্পাস আছে, এই দিস ইজ দ্য কর্পাস, এটা একটু মাথায় রাখেন। সে এটা ধরেন আমি একটু রেড মার্ক করে দিলাম যে দিস ইজ আওয়ার কর্পাস, সে ঠিক আছে। তো এইখানে কর্পাসের মধ্যে আমাদের ধরেন যে আমাদের কর্পাসে মাত্র তিনটা ডকুমেন্ট আছে। ঠিক আছে, ডকুমেন্ট গুলা হচ্ছে উই আর লার্নিং ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং, উই আর লার্নিং ডেটা সায়েন্স, অ্যান্ড ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং কামস আন্ডার ডেটা সায়েন্স। ধরেন আমাদের কর্পাসে এই তিনটাই মাত্র ডকুমেন্ট আছে। সে ধরেন দিস ইজ আওয়ার কর্পাস, ওকে। তো আমাদের কর্পাসে মাত্র এই তিনটা ডকুমেন্ট আছে। তো এইটার বেসিসে আমাদেরকে আসলে কাজ করতে হবে। তো দিস ইজ আওয়ার কর্পাস। তো এখন এই কর্পাসে, তো আমাদের যেহেতু কর্পাস আছে, তাহলে আমার কাজ হচ্ছে এইটাকে একটা নিউমেরিক ফর্মে কনভার্ট করা। তো একইভাবে এইটাকেও একটা নিউমেরিক ফর্মে কনভার্ট করা, একইভাবে আমাদের এইটাকেও একটা নিউমেরিক ফর্মে, সবাইকে নাম্বার বানানো সহজ কথা। কারণ যেহেতু আমি এইটাকে কোনো মডেলে ফিট করতে পারবো না, তো মডেলে ফিট করতে গেলে আমার এখানে এদের বদলে নিউমেরিক রিপ্রেজেন্টেশন দরকার। তো অনহট এনকোডিং টেকনিকটা কেমন, এটা আপনাকে বলছে যে এটা দিয়ে আমি কি করতে পারি। এখন দেখেন, আমাদের প্রথম কাজ হচ্ছে এখান থেকে ভোকাবুলারি বের করা। আচ্ছা, ও ইন দ্য মিন টাইম বলে রাখি, আপনাদের যে অ্যাটেন্ডেন্স শিট আছে, আপনারা অ্যাটেন্ডেন্স শিটে অ্যাটেন্ডেন্স গুলো একটু দিয়ে দিবেন ক্লাসের মাঝখানে আর কি। ঠিক আছে, আপনাদের আগের যে শিটটা আছে যেখানে আপনারা অ্যাটেন্ডেন্স দিয়ে থাকেন, ওই শিটে আপনারা যারা প্রেজেন্ট আছেন তারা ওই অ্যাটেন্ডেন্স গুলো একটু আপডেট করে দিবেন। ওকে। সো এখন আমরা যেটা বলতেছিলাম, যে আমাদের কাছে যে কর্পাসটা আছে, এই কর্পাস থেকে আমাদের প্রথম কাজ হচ্ছে আমাদেরকে ভোকাবুলারিটাকে আলাদা করতে হবে। তো ভোকাবুলারি কি আপনারা কিন্তু জানেন, আমরা কিন্তু ভোকাবুলারি নিয়ে কথা বলছিলাম এর আগে। তো ভোকাবুলারি হচ্ছে যে ইউনিক ওয়ার্ড, তাই না? তো আমরা যদি ভোকাবুলারি বের করি তো দেখা যাবে যে প্রথমত উই, তো উই, তারপরে কি, তারপরে আর, দেখেন এখানে আর আসলো, তারপরে লার্নিং, ফাইন। সো লার্নিং, তারপরে ন্যাচারাল, তো ধরেন আবার ন্যাচারাল, তারপরে ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ, ওকে ফাইন, তারপর প্রসেসিং, প্রসেসিং, তারপরে ধরেন উই, এটা অলরেডি আছে। তো একটা তো আমি দুইবার নিব না। তারপরে আর, এই আরও অলরেডি আছে, ফাইন, এটা আর নিব না। লার্নিং, লার্নিং অলরেডি আছে। আচ্ছা, ডেটা, এই শব্দটা আগে ছিল না, নতুন, তো ডেটা ইনক্লুড হলো। তারপরে সায়েন্স, সায়েন্সটাও ছিল না, সায়েন্সটাও ইনক্লুড হলো।
তারপরে ধরেন এই যে ন্যাচারাল আগে ছিল, ল্যাঙ্গুয়েজ এটাও আগে ছিল, প্রসেসিং এটাও আগে ছিল। আচ্ছা, কামস এটা কিন্তু ছিল না, তো কামস আসলো। তারপর আন্ডার এটাও নতুন শব্দ, এটা ইনক্লুড হইলো। তারপরে যে ডেটা, ডেটা কিন্তু আগে নিয়ে নিছি ডেটা। তারপরে এই যে সায়েন্স নিয়ে নিয়েছি, তো সায়েন্স। তো আমি দেখলাম দিস ইজ দ্য ভোকাবুলারি, রাইট? তো ভোকাবুলারি, তো আমি দেখতে পাচ্ছি ভোকাবুলারি এর সাইজ হচ্ছে কত হবে। এখানে যদি আমি কাউন্ট করি, এখানে টোটাল কতগুলো ওয়ার্ড আসছে, 1 2 3 4 5 6 7 8 9 10। তো দেখেন আমাদের ভোকাবুলারির সাইজ হচ্ছে 10। আসলে কি আমরা এখানে আপনাকে যে এক্সাম্পল দেখাচ্ছি এটা আপনার শুধুমাত্র বোঝার জন্য, কিন্তু আপনারা সবাই জানেন যে একটা রিয়াল ওয়ার্ল্ড ডেটা সেটে মানে এরকম হাজার হাজার আসলে কি থাকবে, ডকুমেন্টস থাকবে, হাজার হাজার সেন্টেন্স থাকবে, অনেক প্যারাগ্রাফ থাকবে। এত সিম্পল হবে না, কিন্তু আমরা আমাদের বোঝার জন্য একদম খুব ছোট ছোট একটা কর্পাস বলতেছি যে তিনটা মাত্র ডকুমেন্ট আছে এবং প্রত্যেকটা ডকুমেন্টে একটা সেন্টেন্স আছে, এরকম একটা বিষয়। হ্যাঁ। সো আমরা আমাদের এই মানে আসলে মূলত জিনিসটা কিভাবে কাজ করে এটা বোঝার জন্য খুব সিম্পল একটা ন্যারো এক্সাম্পলের মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছি, যদিও কিন্তু আসলে কিন্তু বাস্তবে এটা মানে আম, এত সিম্পল তো ডেটা সেট আসলে হওয়াটা পসিবল না, তাই না? এ- এবং ডেটা সেটে আসলে হিউজ ডেটা থাকবে, অনেক ডেটা থাকবে, এবং ভোকাবুলারির সাইজও দেখা যাবে হিউজ হবে। তো সে আমাদের কাছে যে এক্সাম্পল আছে, এইখানে আমাদের ভোকাবুলারির সাইজ হচ্ছে কত, দেখলাম আমি ভি হচ্ছে 10, দ্যাট মিনস হচ্ছে ভোকাবুলারির সাইজ হচ্ছে 10। ওকে। তো তার মানে, এবং দেখেন আপনাদের এই যে ওয়ান হট এনকোডিং এর টেকনিক, এই টেকনিক আপনাকে বলছে যে অন হট এনকোডিং মানে হচ্ছে আমি প্রত্যেকটা আমার ডেটা সেটে এই যে টোটাল ভোকাবুলারিতে এই যে টোটাল যতগুলা ওয়ার্ড আছে, কয়টা ওয়ার্ড আছে, 10টা। আচ্ছা, এই ওয়ার্ডের বাইরে তো আর কোনো ওয়ার্ড আমার কর্পাসে নাই। এখন আমার কাজ হচ্ছে এই প্রত্যেকটা ওয়ার্ডকেই যদি আমি একটা নিউমেরিক রিপ্রেজেন্টেশন দিয়ে দিতে পারি, তাহলে হয়ে গেল। এখন আমি এটাকে কিভাবে দিব? ধরেন এদের একটা ইন্ডেক্সিং যদি আমি দিয়ে দেই যে দিস ইজ জিরো ইন্ডেক্স উই, তো তারপরে ধরেন যে এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এভাবে এটা 3, এটা 4, এটা 5, এটা 6, এটা 7, এভাবে করে এই যে লাস্টেরটা হবে 9, 0 থেকে 9। ঠিক আছে, ধরেন আমি এদের পজিশনাল একটা ভ্যালু দিয়ে দিলাম, যে পজিশনাল একটা ভ্যালু। এখন আমার কাজ হচ্ছে আমি প্রত্যেকটা ওয়ার্ডের জন্য একটা ভেক্টর তৈরি করব, এবং ভেক্টরটার সাইজ হবে 10। কারণ কি, যেহেতু ভোকাবুলারির সাইজ যা, সেই সাইজের একটা ভেক্টর হবে আসলে। তো যেহেতু ভোকাবুলারির সাইজ হচ্ছে 10, তাহলে আমার 10 সাইজের একটা ভেক্টর হবে প্রত্যেকটা ওয়ার্ডের জন্য। তাহলে এই উই এর জন্য, আর এর জন্য, লার্নিং এর জন্য, প্রত্যেকটা ওয়ার্ডের জন্য 10 সাইজের একটা করে ভেক্টর থাকবে। এবং এদের যে পজিশনাল ভ্যালু আছে, ওই পজিশনাল ভ্যালু বরাবর একটা জায়গায় 1 থাকবে, অন্যান্য সব ইন্ডেক্সে 0 থাকবে। দিস ইজ দ্য মেকানিজম, যদি আমি ওয়ান হট এনকোডিং এর কথা বলি আর কি। তো দেখেন আপনি যে আমাদের যে শব্দগুলো আছে এখানে, সবগুলো হয়তো দেখায়নি, কিছু দেখাইছে আর কি। তো কিছু দেখাইছে যে শব্দগুলাতে, তো এখানে কি করা হয়েছে, যে ঠিক আছে এই যে 0তম ইন্ডেক্সে ওই শব্দটার জন্য এখানে 1 আছে, বাকি সব জায়গায় 0 আছে। এবং উই উই এর পরিবর্তে এখন আমরা আর উই বলবো না, এই এই যে 10 সাইজের একটা ভেক্টর, 10 সাইজের এই ভেক্টরটা আমরা ব্যবহার করব, যে 1 তারপরে 9টা 0। এই ভেক্টরটা উই এর পরিবর্তে, উই কর্পাসে যেসব জায়গায় উই আছে, উই এর পরিবর্তে এই ভেক্টরটা ইউজ হবে। সিমিলার ওয়েতে আর এর জায়গাতে এই ভেক্টরটা ইউজ হবে। দেখেন এই আর এর জায়গাতে 1তম ইন্ডেক্সে আসলে আমার এখানে 1 আছে, অন্য ইন্ডেক্সে সব 0 আছে। অন হট এনকোডিং এই কারণেই বলা হয়, কারণ এইখানে যে ভেক্টর গুলা ক্রিয়েট করা হবে, এই ভেক্টর গুলাতে শুধুমাত্র একটা পজিশনে হচ্ছে ভ্যালু 1 থাকবে, আদার্স সব জায়গায় ভ্যালু 0 থাকবে। এবং ওই যে যে পজিশনে ভ্যালু 1 থাকবে সেটা হবে তার ওই ভোকাবুলারির ইন্ডেক্স। সো দিস ইজ দ্য মেকানিজম আর কি। তারপরে ধরেন যে এই যে লার্নিং, তো এইটার যে ইন্ডেক্স ওই বরাবর এখানে এর 1 আছে, বাদ বাকি সব জায়গায় কিন্তু 0 আছে। সো একইভাবে তার মানে আমরা যদি এই 10টা শব্দের জন্যই এইগুলা বের করে ফেলি, তাহলে আমি দেখেন ডকুমেন্ট ওয়ানকে এখন বলতে হবে যে এই ভেক্টর গুলাকে পরপর আমি বললেই মানে পরপর যদি বসাই দিই, উই আর থাকবে না, আর আর থাকবে না, লার্নিং থাকবে না, ন্যাচারাল থাকবে না, ল্যাঙ্গুয়েজ প্রসেসিং কোনো টেক্সট থাকবে না, এই নিউমেরিক রিপ্রেজেন্টেশন গুলো থাকবে। তো আমাদের যেটা অবজেক্টিভ ছিল, যে আমরা বারবার বলছি যে আমাদের সামহাও এমন কিছু দরকার যেন আমরা টেক্সটকে যে কোনো ভাবে
একটা নিউমেরিক রিপ্রেজেন্টেশন নিয়ে যেতে পারি। তো আমরা কিন্তু একটা নিউমেরিক রিপ্রেজেন্টেশন নিয়ে আসতে পারলাম এই মেকানিজমের মাধ্যমে। মেকানিজমটা কি, আবার একটু রিপিট করি, যে আমরা আমাদের যে কর্পাস থাকবে, কর্পাসের আমরা ভোকাবুলারি বের করব, ভোকাবুলারি সাইজ বের করব। প্রত্যেকটা ভেক্টরের সাইজ হবে ভোকাবুলারির সাইজের সমান। এবার ওই ভেক্টরের ভ্যালুগুলা হবে 0 এবং 1। শুধুমাত্র একটা জায়গায় 1 থাকবে, বাদ বাকি সব জায়গাতে 0 থাকবে। এখন যে জায়গায় 1 থাকবে সেই জায়গাটা হবে তার ভোকাবুলারির যে ইন্ডেক্স নাম্বার সেটা। তো এই দিস ইজ দ্য মেকানিজম, ভেরি মাচ সিম্পল। এবং এইটা ইমপ্লিমেন্ট করা খুব সহজ, এবং এটা বোঝা এবং এইটার মেকানিজমটা অনেকটা সিম্পল। তবে সমস্যা হচ্ছে এটার অনেক রকম ডিসঅ্যাডভান্টেজ আছে। যেমন এটা নিয়ে যদি আমি কাজ করতে চাই, ধরেন এটা তো খুব সহজ একটা কর্পাস, অনলি কি বলবো, মাত্র 3টা সেন্টেন্স, এবং ভোকাবুলারির সাইজ মাত্র 10। কিন্তু আমরা যদি আমাদের ওই যে কি বলে সুমনো কর্পাস নিয়ে বা আমরা যদি কুমনো কর্পাস নিয়ে করতে চাই, আমরা বলছিলাম প্রায় 17, আমাদের ভোকাবুলারির সাইজ হচ্ছে 17 লাখ। আপনি চিন্তা করেন, ওইটাকে দিয়ে যদি আমরা করতে যাই, তাহলে একটা ওয়ার্ডকে রিপ্রেজেন্ট করতে 17 লাখ সাইজের একটা ভেক্টর লাগবে। তাহলে আমার ওই যতগুলো ওয়ার্ড আছে প্রত্যেকটা ওয়ার্ডের জন্যই ওই 17 লাখ সাইজের একটা ভেক্টর লাগবে। এই ভেক্টর দিয়ে সে কাজ করবে অ্যালগোরিদম, এবং এটা দিয়েই সে তার যত ক্যালকুলেশন সবকিছু করে তারপরে সে লার্ন করবে, ট্রেন করবে, ওইভাবে টেস্ট করবে। তার মানে কি, তার মানে মানে মেশিনের কম্পিটিশন কিন্তু হিউজ হয়ে যাবে, এবং অনেক বেশি টাইম লাগবে, যেটা মানে মানে ফোকাসিং পয়েন্ট যদি আমি এটা ডিসঅ্যাডভান্টেজ বলি। এটা হচ্ছে অনেকটা টাইম নিবে মানে এটা দিয়ে ট্রেন করাতে বা আদার্স। তো এই এই মেথডটার অ্যাডভান্টেজ বললে এটা ইনটিউটিভ এবং ইজি, বোঝা সহজ আর কি, সহজে আপনি খুব কুইক করতে পারেন আর কি, এইটাই হচ্ছে এটা সুবিধা। ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে এটা স্পারসিটি তো তৈরি করতেছে, প্লাস এই যে সাইজটা হচ্ছে অনেক বেশি বড় ঝামেলা। তো সাইজের কারণে কি বলবো, আহ, মানে সব থেকে অন হট এনকোডিংটাকে আসলে আপনি যদি আহ, চিন্তা করেন, যে এটার সব থেকে বড় ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে এই যে এটার সাইজ, সাইজ অফ ইচ ডকুমেন্ট আফটার অন হট এনকোডিং মে বি ডিফারেন্ট, তাই না? কারণ হচ্ছে যে এটার কোনো ফিক্সড সাইজ তো নাই, কারণ এক একটা ডকুমেন্টে এক এক মানে একটা ডকুমেন্টে ধরেন 15টা ওয়ার্ড আছে, তো সেইটা একটা সাইজের হবে। আর একটাতে 20টা ওয়ার্ড আছে, তো ওইটাতে বেশি লাগবে। আবার কোনোটাতে 100টা ওয়ার্ড আছে, তাহলে এটা কি ভ্যারি করতেছে। তো এটা একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে যে আউট অফ ভোকাবুলারি প্রবলেম। এটা আউট অফ ভোকাবুলারি প্রবলেমকে সলভ করতে পারে না। আউট অফ ভোকাবুলারি মানে হচ্ছে যে আমার ভোকাবুলারির বাইরের নতুন কোনো শব্দ যদি আসে, তাহলে সে সেখানে এই মানে এই মডেলটা সেখানে ফেল করবে, এই মডেল সেখানে কোনো সলিউশন দিতে পারবে না। এটা একটা একটা ওয়ে হয়েছে যে ঠিক আছে আমি মডেলকে ট্রেন করাতে পারছি, টেস্ট করাতে পারবো, এগুলো একটা ওয়ে হইলো। কিন্তু আপনি ভোকাবুলারির বাইরে কোনো শব্দ দিয়ে দিবেন তাকে, তখন সে আর কাজ করতে পারবে না। ঠিক আছে, সো এটা একটা বিষয়। তো সামনে আমাদের এমন কিছু মডেল আসবে যারা হচ্ছে এই আউট অফ ভোকাবুলারি প্রবলেম যেখানে থাকবে না, যারা হচ্ছে এটা সাথে নিয়ে কাজ করতে পারে। এবং আরেকটা বিষয় হচ্ছে যে সিমান্টিক মিনিং ক্যাপচার করতে পারি নাই আমি। সিমান্টিক মিনিং বলতে যেটা বোঝানো হয় যে সিমান্টিক মিনিং হচ্ছে যে যেটাকে আমরা বলে থাকি এই যে মানে ধরেন যে কোন শব্দের পরে কোন শব্দ আছে, এইটা কিন্তু আমরা এখানে বুঝতে পারি না, তাই না? যে এখানে আমি আমি শুধু বুঝতেছি কিছুই না, আমার সামনে যখন এরকম আছে যেটা এই যে সিমান্টিক মিনিংটা এখানে আমি ধরতে পারি নাই আর কি। যে আমার এটা যে উই কি না, বা এটা এরপরে যে এখানে আর আসতেছে নাকি এরপরে লার্নিং আসতেছে, এটা কিন্তু আমার বোঝার কোনো উপায় এই নিউমেরিক রিপ্রেজেন্টেশন দেখে এখান থেকে কিন্তু বোঝার কিন্তু কোনো উপায় আসলে নাই। তো সিমান্টিক মিনিং এটাও কিন্তু সে ক্যাপচার করতে পারে নাই। তো এইগুলো হচ্ছে আমাদের আসলে প্রবলেম। তো এটা বুঝতে পারছেন মনে হয়। এবং আহ আচ্ছা, কাস্টম ফিচার নিয়ে এখন কিছু বলবো না, কারণ আমরা আগে এক্সিস্টিং গুলা জানি। তা আমরা কেবল একটা দেখলাম আর কি, যেমন আমরা দেখছি শুধু ওয়ান হট এনকোডিং। তো আদার্স আমাদের আরো যে মেথড গুলো আছে, যে উপর আমরা বলছিলাম যে এরপরে আমরা দেখবো ব্যাগ অফ ওয়ার্ডস, তারপর আমরা দেখবো এনগ্রাম, তারপর আমরা দেখবো টিএফআইডিএফ, তারপরে আমরা ওয়ার্ড টু ভেক দেখবো। এরপরে আমরা চিন্তা করবো যে ঠিক আছে আমরা তো বেসিক গুলা শিখলাম, তো আমরা দেখি তারপর হয়তো বার্ড দেখবো, তারপর আমরা চিন্তা করবো যে কাস্টম ফিচার আমরা তৈরি করতে পারি কিনা, কাস্টম ফিচার ফিচার এক্সট্রাকশন টেকনিক, কোন একটা নতুন টেকনিক নিয়ে চিন্তা করা যায় কিনা। ঠিক আছে, সো এগুলো হচ্ছে অলরেডি আছে আর কি, এগুলো আপনি ইউজ করতে পারবেন। ঠিক আছে, সো এইগুলো হচ্ছে আমাদের আর বিল্ট ইন কিছু মেথড। সো এগুলো আপনি ব্যবহার করতে পারবেন। সো এইটা হচ্ছে একদম ভেরি ইনিশিয়াল ওয়ান। ঠিক আছে, তো আমাদের আজকের ক্লাস হচ্ছে এই পর্যন্ত। আর আপনারা হচ্ছে অ্যাটেন্ডেন্স গুলো সম্ভবত দিয়ে দিছেন এখন। আহ, আপনাদের কোনো কোয়েরিজ থাকলে বলতে পারেন, আর হচ্ছে না থাকলে আমরা ক্লাস শেষ করব। আর হচ্ছে আহ,
পরবর্তীতে যেগুলো আছে। আর আমরা হচ্ছে যে এই ফিচার এক্সট্রাকশনের টেকনিক গুলো পড়া হয়ে গেলে তারপর আমরা একটা টার্ম টেস্ট নিয়ে নেবো আর কি। তো আপনারা মনে হয় পড়াশোনা শুরু করতে পারেন আর কি। আর আমি হচ্ছে আমাদের যে গ্রুপ আছে সেই গ্রুপে হচ্ছে আপনাদের এই আজকের ক্লাসের ভিডিওটা হচ্ছে দিয়ে দিব। আপনারা একটু যাদের দরকার বা যারা ছিলেন না পুরো ক্লাসে তারা একটু দেখে নেবেন, যদি কোনো বিষয়ে কোনো সমস্যা থাকে আর কি। তো আপনাদের কোনো কোয়েরিজ থাকলে বলতে পারেন, আর না থাকলে আমরা শেষ করব। ওকে, সো সম্ভবত কারো কোয়েরিজ নাই। আহ, ঠিক আছে, তাহলে আমরা শেষ করছি। আর আমি হচ্ছে ক্লাস লেকচারটা শেয়ার করে দিচ্ছি। আর আপনারা হচ্ছে কেউ যদি অ্যাটেন্ডেন্স না দিয়ে থাকেন তাহলে কুইকলি একটু অ্যাটেন্ডেন্স গুলা দিয়ে দেন। ওকে, ঠিক আছে তাহলে।